আগামীকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক। যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে। মবের বিরুদ্ধে কঠিন বার্তা দিল সেনাবাহিনী। শুধুমাত্র সেনা প্রধান নন, ইউনূস সাহেবও জানেন যে বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ একটা দলকেই চেনে, সেটা হলো আওয়ামী লীগ। জাতীয় নাগরিক পার্টির তারজিস আলম বলেছেন শেখ হাসিনা একজন খুনি। এদিকে শেখ হাসিনার বিষয়ে আবারও দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সার্জিস হাসনাত কঠিন বার্তা দিয়ে বিপাকে পড়েছে। ডক্টর ইউনূস আছেন মহা আতঙ্কে, চারদিক থেকে তার উপর চাপ আসে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। আপনার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি এই দলটাকে ক্ষমতায় এনেছিলেন। এখন শেখ হাসিনাকে আমি প্রধানমন্ত্রী নেত্রী এর চেয়ে বড় জায়গায় দেখি। আমি কোনো কৃত্রিমতা ছাড়া বলছি, আমার কাছে তাকে মনে হয় আমার মায়ের স্থানে অধিষ্ঠিত, এবং বাংলাদেশের অনেক মানুষই তিনি সেইভাবে দেখেন। ২রা জুন প্রধান উপদেষ্টা ডেকেছেন বিএনপিকে আলোচনা করার জন্য। সালাউদ্দিন আহমেদ এই তথ্য দিয়েছেন। তিনি বিএনপির সাথে প্রথম কাজটা তিনি করবেন, আলোচনায় বসবেন। আবারও মব এবং মব থেকে মব যারা করেছে তাদেরকে উদ্ধারের চেষ্টা, এবার সেনাবাহিনীর মুখোমুখি হওয়া। এর আগে পুলিশের কাছ থেকে মব বাহিনীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনা দেখেছি এনসিপি নেতার। এই জাতির ভিতরে এত মির্জাফর, এত লেনদুত্তরজি, দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এদেশে বাঁচতে দেওয়া হয় না, তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয় না। তিন বাহিনীর এই তিন প্রধান কর্তা ব্যক্তি হজে যাবে, সাথে তারা তিনজন যেতেই পারেন, কিন্তু সময়টা তো অস্বাভাবিক। সেই অস্বাভাবিক সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীর তিন প্রধান কর্তা ব্যক্তি কেন হজে যাচ্ছেন 15 দিনের জন্য? আজ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে এবং সেটা অনেকগুলো লাইভ টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছে। মজার যে বিষয়, আসামি পক্ষের আইনজীবী, বাদী পক্ষের আইনজীবী সবই জামাতের। এদিকে কঠিন বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রক্ষা পেলেন না তিনি, ফাঁসির রায় থেকে আর বাঁচতে পারলেন না শেখ হাসিনা। বাজেয়াপ্তে ঘোষণা করা হলো। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আগামীকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক। যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে। সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে এমনটাই চারিদিকে কানাঘোষা চলছে। হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি মাঝখানে উইন উইন সিচুয়েশনে যাবে। কোনো পক্ষই কি বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে? বিএনপি যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবে, সরকারও যে কোনো মূল্যে চাইবে ডিসেম্বরের 31 তারিখে নির্বাচন যেন না হয়। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। যখন এরকম উত্তেজনা বিরাজ করছে তখন চারিদিকে আলোচনা হচ্ছে বিভিন্ন কথা। সেই কথাগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে জাপানে থাকা অবস্থাতেই গতকালকে টেলিফোনে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন, এমন কথাও শোনা যাচ্ছে। কোন কথার বাস্তবতা কি, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। রাত পোহালেই বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আবারও বৈঠক। আগামীকালকে বিএনপিকে ডাকা হয়েছে যমুনাতে। আবার প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন জাপান সফর শেষে। আজকে বিএনপিকে ডাকা হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠকে কি হবে, বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি আরও বেশি চরম হয় যখন প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে মন্তব্য করেছেন মাত্র একটা দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। সেই মন্তব্যকে কেন্দ্র করেই আসলে বিএনপি প্রতিবাদে মুখর হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও সোচ্চার হয়েছে। তারা বলছেন যে বিএনপি নেতা, আজকেও একজন বিএনপি নেতা বলেছেন যে 52টি রাজনৈতিক দল নির্বাচন চাই। গতকালকে এক বিএনপি নেতা বলেছিলেন যে শতাধিক রাজনৈতিক দল বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এরকম পরিস্থিতি যখন ঘোলাটে হচ্ছে তখন আবারও যমুনাতে তাদেরকে ডাকা হয়েছে। এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার। যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্ত কালকে হবে, এটা নিশ্চিত করে বলা যায়। কি সিদ্ধান্ত হবে? হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, অথবা বিএনপিকে যদি সমঝোতায় না নিতে পারে সরকার, তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। এই দুটো আলোচনাই সব থেকে বেশি চলছে। দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে, আইদার নির্বাচনের রোডম্যাপ
অথবা প্রফেসর ইউনূসের পদত্যাগ। প্রফেসর ইউনূস বিএনপিকে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি সত্যিই পদত্যাগ করে চলে যাবেন? পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই। বিএনপিকে যখন আস্থায় আনা যাচ্ছে না তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এরকম একটা অবস্থায় বেকায়দায় পড়ে গেছে সরকার। সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। তারপরেও তারা চেষ্টা করবে। সেই চেষ্টায় ব্যর্থ হলে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন, অথবা প্রফেসর ইউনূস যদি মনে করেন যে না, পদত্যাগ কোনো সমাধান নয়, আমি নির্বাচনটা দিয়ে বরং সসম্মানে বিদায় নিই, সেটাই ভালো সিদ্ধান্ত হবে, তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন। আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে চায়। সরকারের ভেতরে যে কলকবজাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে 31শে ডিসেম্বর না, সরকার যদি একদিনের জন্যও বিজয়ী হতে চাই, যেমন প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিই না, আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই কথা আমরা রেখেছি, আমরা 1 জানুয়ারি নির্বাচন দিয়েছি। এই ব্যাপারটা হলেও ব্যাপারটা হাস্যকর হবে, কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে, কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে, সেই ব্যাপারটা খুবই লক্ষণীয়। সেক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন, আচ্ছা মেনে নিই, কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব, সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি, 1 জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি, বিএনপির কথা মতো 31শে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি। সুতরাং সরকারের অবস্থানে অটুট আছে। এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা আজগবি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। মোদ্দা কথা আলোচনা সেটা হচ্ছে যে আইদার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। আইদার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারকে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে 90 দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানাভাবে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। আদতে কি সেই ব্যাপারটাই হতে চলেছে? কালকেই কি একটা সমাধান জাতি দেখতে পাবে? সেনাবাহিনীকেও আস্থায় নিতে যখন পারেনি সরকার, তখন বিএনপিকে আস্থায় নিতে না পারলে তাদের এই দায়িত্ব কন্টিনিউ করাটা কঠিন হবে। এটা বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। অন্যদিকে আরেকটা আলোচনা শোনা যাচ্ছে, গতকালকে নাকি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিভিন্ন দিকে এই আলোচনাটা হচ্ছে। এই আলোচনার সত্যতা কতটুকু সেটা আমরা নিশ্চিত করতে পারছি না, তবে শোনা যাচ্ছে যে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে এবং তারেক রহমান বেশ উত্তেজিত হয়েই কথা বলেছেন। বিএনপিকে নিয়ে কেন এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এরকম কথাবার্তা হয়েছে, এরকম শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টাও নানা কথা বলার চেষ্টা করেছেন, বলেছেন 5 আগস্টের পরে আপনার দল সারা দেশে যা যা করেছে সেটা আপনি চোখে দেখেন না, সেগুলোর কারণে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, এরকম নাকি কথাবার্তা হয়েছে। যদিও এই কথার সত্যতা প্রমাণের কোনো সোর্স নেই, কিন্তু কানাঘুষা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অবশেষে তারেক রহমান ফোনে কথা বলেছেন এবং সেই কথাটা অনেকটা কনফারেন্সের মতো কথা হয়েছে। সেখানে নাকি জামাতের একাধিক নেতাও উপস্থিত ছিলেন সেই ফোন কনফারেন্সে। এমন আলোচনা চতুর্দিকে দেশে বিদেশে এরকম আলোচনা হচ্ছে। সেই আলোচনা সত্য হোক কিংবা মিথ্যা হোক, বাস্তবতা হচ্ছে আগামীকালকে বিএনপির সঙ্গে যমুনার মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে চলেছে। যদি সিদ্ধান্ত না হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। আবার দুদিন আগে আমরা সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে তার যে ঠিকানার অনুষ্ঠান সেখানে তাকে নিজেকেই মন্তব্য করতে দেখলাম যে এর আগে 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি আন্দোলন করে সরকার পতন করতে পারেনি। তাই বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে, বিএনপি এই মুহূর্তে আন্দোলনে যেতে চাইছে না। তার মূল আশঙ্কার জায়গাটা হচ্ছে যে তারা আন্দোলন করে সরকার পতন করতে পারবে কিনা, এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে। খালেদ মহিউদ্দিনের মন্তব্যও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়। তবে আশা করা যাচ্ছে যে আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে।
হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে পারেন। কি হতে চলেছে কালকের ব্যাপারটা আসলে ম্যাজিক মোমেন্টের মতো, আসলে অপেক্ষা করার মতো ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে কালকে যমুনায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। বাংলাদেশের সেনাবাহিনী যদি কোথাও নামে, সেখানে কিন্তু আসলে মব হতে পারে না। বাংলাদেশের সেনাবাহিনী একটি অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী, এবং তারা যদি কোথাও চার্জ নেয় এবং তাদেরকে সেই অথরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে আসলে মব হওয়া বা অন্য কিছু হওয়ার সুযোগ নাই। সো যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ পুরোপুরি ফাংশনাল না, এটা আমরা সকলেই জানি, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী একসাথে যদি একটা জায়গার দায়িত্ব নেয়, সেখানে কিন্তু মব ক্রিয়েট হতে পারে না। তার মানে সরকারের সদিচ্ছা নাই। সরকার তাদেরই একটা অংশ, একটা রাজনৈতিক দল যাদেরকে তাদের অংশ বলেই মনে করা হয়, তারাই আবার সরকারের বাসভবন যমুনার সামনে গিয়ে মব করছে। এটা কতটা হাস্যকর! দরকার কি? নিজেরা একটু ফোনে কথা বলে একটা ডিসিশন নিয়ে দিয়ে দিলেই হয়। মানুষের ভোগান্তি করার তো আসলে কোনো মানে হয় না। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না, এটা জবাব মনে হয় তারাই ভালো দিতে পারবে, কিন্তু আমাদের মনে হয় যে তাদের মনে হয় ঠিকমতো ইচ্ছা নাই এটা করার, এবং তারা চায় যে এটা চলুক। যেটা চলে যে আসলে ওভারঅল সরকারের ইমেজই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমার মনে হয় তারা এটা বুঝতে পারছেন না। জুলাই সনদ নিয়ে আপনাদের অবস্থান কি? জুলাই সনদ নিয়ে আসলে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমি প্রথমত বলবো যে আমরা এই যে অনেকে বলছেন যে সংবিধানকে ছিঁড়ে ফেলবো, সংবিধানকে আপনি ছিঁড়ে কি করবেন? প্রথম প্রশ্ন আমার। সংবিধানে যে জিনিসগুলো দেওয়া আছে তার মধ্যে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ সংযোজন এবং বিয়োজন করেছিল, যেটার উপর তারা তাদের ক্ষমতা গত 16 বছর ধরে রেখেছিল। সেই জিনিসগুলোকে আপনারা স্ক্র্যাপ করুন। আপনি এখন বিদেশ থেকে ওয়ার্ল্ডের বেস্ট ড্রাফটসম্যান এনেও যদি সংবিধান রচনা করেন, সেই সংবিধান যদি আমরা না মানি, অথবা আবার আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট ক্রিয়েট হয়, আলটিমেটলি কিন্তু এই সংবিধানের কোনো ফ্রুট আমরা পাবো না। সো আমাদের নিজেদের চেঞ্জ করতে হবে। এই সংবিধান, কাগজ, এগুলো দিয়ে কোনো কিছু হবে না। হ্যাঁ, সংবিধান অবশ্যই আমাদের দরকার, কিন্তু আমরা কিন্তু গত 15-16 বছরও দেখেছি এবং বলেছি যে সংবিধান মানুষের উপরে না, মানুষের প্রয়োজনটা আগে, সেই অনুযায়ী সংবিধান হবে। সো সংবিধান ছিঁড়ে ফেলে কোনো সমাধান নাই। সমাধান হচ্ছে আপনার সংবিধানের যে অংশগুলো আওয়ামী লীগ সরকার সংযোজন এবং বিয়োজন করেছিল, সেগুলোকে রেখে আমাদের যেই যেই জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলোকে আবার এখানে পুনঃপ্রতিস্থাপিত করা, এবং আবার নতুন কিছু দরকার হলে সেগুলোকে আবার নতুন করে সংযোজন করা। আপনি কি মনে করেন উপদেষ্টা পরিষদ যথাযথভাবে কাজ করছে? না, আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। এখানে শুরু থেকেই আমাদের কাছে মনে হয়েছিল যে উপদেষ্টা পরিষদে আরও কিছু স্ট্রং ফিগার, যাদের এই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর বেটার নলেজ এবং স্কিল আছে, এরকম মানুষ দরকার ছিল, কিন্তু সেরকম মানুষ আমরা দেখিনি। এবং ওভার দ্য টাইম এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে যে এই উপদেষ্টা মণ্ডলী অনেকেই, আপনি কিন্তু অনেকের নামও জানেন না, আমিও জানি না। কারণ হচ্ছে যে তারা কিন্তু বেটার কিছু করে দেখাতে পারেননি। সো আপনি এর আগের অনেক তত্ত্বাবধায়ক সরকারেরও প্রত্যেকটা উপদেষ্টার নাম বলতে পারবেন। কেন বলতে পারবেন জানেন? কারণ তাদের সেই স্ট্রং পার্সোনালিটি ছিল। আপনি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের কথা মনে করেন, আপনি ব্যারিস্টার মইনুল হোসেনের কথা মনে করেন, আপনি জেনারেল হাসান মসুদ চৌধুরীর কথা মনে করেন। এখানে কি সেই নামগুলো আছে? সেই নামগুলা নাই। এমন মানুষকে দিয়েছে যাদের নামও আমরা ঠিকমতো জানি না, এবং তারা এমন কিছু করে দেখাতেও পারেননি যেই কারণে তাদের নামগুলো আমরা বলতে পারবো। আমি তাদেরকে অসম্মান করতে চাই না, কিন্তু সম্মান রেখেই বলছি যে তাদের আরও বেশি এফেক্টিভ হওয়ার প্রয়োজন ছিল, যাতে মানুষ তাদেরকে সারা জীবন মনে রাখতো। কিন্তু আমরা মনে করি সেক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে সফল হতে পারেননি। বিসিবি সম্পর্কে জানতে চাই। বিসিবিতে গত এক সপ্তাহে অনেক বড় একটা স্টোরি হলো যে জনাব ফারুক সাহেব ছিলেন এটার প্রেসিডেন্ট। সো এখানে অনেক বেশি লিগ্যাল ইস্যুজ আসছে যে আপনার আইসিসি কি এখানে বাংলাদেশের ক্রিকেটকে বন্ধ করে দিবে নাকি। সো এখানে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে লিগ্যালি সব কিছু ফ্রেমওয়ার্কে রেখেই জনাব ফারুক সাহেবকে অপসারণ করা হয়েছে। সো লিগ্যাল ইস্যুটা নিয়ে আরও আসলে ভাবনা চিন্তার সুযোগ রয়েছে। তো আমরা মনে করি আসলে এই বিসিবিতে এখনও কিন্তু প্রচুর আওয়ামী লীগের লোকজন, ফ্যাসিস্ট সরকারের লোকজন, তাদের সুবিধাভোগী লোকজন বিসিবির অনেক জায়গায় রয়ে গিয়েছেন,
এটাকে প্রথমে আইডেন্টিফাই করা দরকার। এবং এখন যিনি সভাপতি হিসেবে এসেছেন জনাব আমিনুল ইসলাম বুলবুল সাহেব, উনি কিন্তু আমাদের অনেক সম্মানের এবং ভালোবাসার মানুষ, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক পছন্দ করি। আমি ফার্স্ট টেস্ট ম্যাচটা পুরা ওনার ব্যাটিং দেখেছিলাম। তো আমি আশা করি যে ওনার এই যে এক্সপেরিয়েন্স, এবং বাংলাদেশে আপনি কিন্তু দেখবেন যে খুব কম ব্যক্তি মানে ক্রিকেটাররা তারা কিন্তু এই বাংলাদেশে এসে মানে বাংলাদেশেই ছিলেন এবং এখানেই পলিটিক্স করেছেন, ক্রিকেট নিয়ে এই দেশেই ছিলেন। কিন্তু জনাব আমিনুল ইসলাম বুলবুল সাহেবই একমাত্র মানুষ, যে একমাত্র না হলেও মানে ওয়ান অফ দ্য পার্সনস যিনি বিদেশে গিয়েছেন, তার এক্সপেরিয়েন্সকে কাজে লাগিয়ে অনেক ভালো একটা পজিশনে গিয়েছেন, এসিসি আইসিসিতে সার্ভ করেছেন এবং দেশের প্রথমবারের মতো তাকে ডাকা হয়েছে এবং তিনি দেশের ডাকে সাড়া দিয়ে তার চাকরি ছেড়ে দেশের ক্রিকেটকে বেটার কিছু দিতে এসেছেন। অতএব আমরা আশা করব যে সব কিছু যেন লিগ্যাল থাকে এবং ওনার এই অ্যাপয়েন্টমেন্টটা যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, যাতে উনি খুব ভালোভাবে কাজ করে আমাদের ক্রিকেটের যে দৈন্যদশা, আপনার নন ক্রিকেটিং সভাপতি আমরা বছরের পর বছর দেখে এসেছি। সো ফার্স্ট টাইম আমরা দেখছি যে ফারুক সাহেব ছিলেন, এরপর আমিনুল ইসলাম বুলবুল সাহেব এসেছেন। দেশের এই ক্রিকেটের ক্রান্তি লগ্নে তারা যেন দেশের ক্রিকেটকে আবার আগের পজিশনে ফিরিয়ে আনতে পারেন। এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছেন অনেক সময় যে এই যে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান তাদের নিয়ে, যে তাদেরকে এগেনস্টে যে মামলাগুলো করা হলো, এই মামলাগুলোর আসলে কতটুকু যৌক্তিকতা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন, আওয়ামী লীগের হয়ে সিটিং এমপি ছিলেন, কিন্তু একটা হত্যা মামলায় তাদেরকে জড়ানোটা আসলে আমরা মনে করি এটা একদমই আনফেয়ার। তাদের এগেনস্টে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে, তাদের যদি দুর্নীতিতে কোনো সম্পৃক্ততা থাকে, তাদের অন্যান্য কোনো অপরাধের সম্পৃক্ততা থাকে, তাহলে তাদের এগেনস্টে অবশ্যই আপনারা অ্যাকশন নেবেন। কিন্তু কোথায় আপনার এলিফ্যান্ট রোডে কেউ মারা গেল, কোথায় আপনার চাঁদপুরে কেউ মারা গেল, সেটার সাথে যদি আপনি বাংলাদেশের ক্রিকেটকে যারা এত বছর সার্ভ করেছেন তাদেরকে আপনারা অ্যালাইন করেন, সেটা আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, আপনাদের হয়তো আবেগ থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনারা তাদেরকে সোশ্যালি বয়কট করতে পারেন, আপনারা তাদের এগেনস্টে স্পেসিফিক অ্যালিগেশনে মামলা করতে পারেন, কিন্তু হত্যা মামলার সাথে তাদেরকে জড়িয়ে কিন্তু আমরা আসলে বাংলাদেশের নতুন বাংলাদেশ বা বাংলাদেশ 2.0-কেই অপমান করব। কিছুতেই মব বন্ধ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হয়ে গেল, এই বিষয় নিয়ে কি বলবেন? কিভাবে মব বন্ধ করা যেত বা অন্তর্বর্তী সরকার কিভাবে মব বন্ধ করতে পারতো? আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে অন্তর্বর্তী সরকার মনে হয় চাচ্ছেন না যে মব বন্ধ হোক, কারণ আপনি দেখেন বাংলাদেশের সেনাবাহিনী যদি কোথাও নামে সেখানে কিন্তু আসলে মব হতে পারে না। বাংলাদেশের সেনাবাহিনী একটি অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী এবং তারা যদি কোথাও চার্জ নেয় এবং তাদেরকে সেই অথরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে আসলে মব হওয়া বা অন্য কিছু হওয়ার সুযোগ নাই। সো যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ পুরোপুরি ফাংশনাল না, এটা আমরা সকলেই জানি, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী একসাথে যদি একটা জায়গার দায়িত্ব নেয় সেখানে কিন্তু মব ক্রিয়েট হতে পারে না। তার মানে সরকারের সদিচ্ছা নাই, সরকার তাদেরই একটা অংশ, একটা রাজনৈতিক দল যাদেরকে তাদের অংশ বলেই মনে করা হয়, তারাই আবার সরকারের বাসভবন যমুনার সামনে গিয়ে মব করছে। এটা কতটা হাস্যকর! দরকার কি? নিজেরা একটু ফোনে কথা বলে একটা ডিসিশন নিয়ে দিয়ে দিলেই হয়, মানুষের ভোগান্তি করার তো আসলে কোনো মানে হয় না। তো এর বাইরে অন্যান্য অনেকেই মব ক্রিয়েট করছেন, যে কেউ যে কোনো দাবি নিয়ে রাস্তায় নেমে যাচ্ছেন। এটাকে বন্ধ করার আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার যখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবেন তখন তাদের জন্য অনেক ইজি হবে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না, এটা জবাব মনে হয় তারাই ভালো দিতে পারবে, কিন্তু আমাদের মনে হয় যে তাদের মনে হয় ঠিকমতো ইচ্ছা নাই এটা করার, এবং তারা চায় যে এটা চলুক। যেটা চলে যে আসলে ওভারঅল সরকারের ইমেজই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমার মনে হয় তারা এটা বুঝতে পারছেন না। আমরা গণমাধ্যমে দেখলাম যে নাহিদ ইসলামের পিএস 150 কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছে। এটা আমরাও গণমাধ্যমে দেখেছি, এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, কারণ আমরা যখন এই ফ্যাসিবাদী সরকারের কথা বলি আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তো সেই হাজার হাজার কোটি টাকা যদি এই 10 মাসে 150 কোটি হয়, এটাও কিন্তু 1,500 কোটি টাকা হতে বেশি সময় লাগবে না। কাজে এখনই যদি আমরা এখানে লাগাম না দিই, আমরা এটা যদি সুষ্ঠু তদন্ত বা বিচার না করি, আমরা যেহেতু এখনও এটা সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি, আমি পার্সোনালি তার এগেনস্টে বা অন্য কারো এগেনস্টে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু যেহেতু মিডিয়াতে একটা কথা এসেছে, এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এবং তদন্ত হয়ে এই ধরনের কোনো কিছু করে থাকলে তার যেন সঠিক শাস্তি হয় সেটা এনশিওর করা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টেরই দায়িত্ব। আওয়ামী লীগের আমলে একজন দরবেশ ছিলেন, জি, এনসিপির দলেও একজন দরবেশ বেরিয়েছে।
জি, এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা কিন্তু মনে করি যে এনসিপি, আমি শুরুতেও বলেছি যে ওনাদেরকে সবাই বলছেন যে তারা একটা ইম্যাচিউর দল, তার মধ্যে একজন মনে হয় ম্যাচিউর এসে গিয়েছেন যিনি দরবেশ বাবার কাজ করছেন, তো উনি ওনার ম্যাচিউরিটি দিয়ে খুব সুন্দরভাবে আমরা যেটা দেখলাম যে উনি অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন। তো এনসিপির কিন্তু সব কিছুতেই কেমন যেন একটা অস্পষ্টতা, তারা বলছেন একজন একটা কথা বলেন আবার সেটাকে আরেকজন বিরোধ করেন, আবার একজন একটা কোনো কিছু বললে সেটাকে আবার দেখি ফেসবুকে গিয়ে আরেকজন সেটার বিরুদ্ধে লেখেন, সেটার জবাব আবার ফেসবুকেই আসে। তো এই জায়গাগুলো না আসলে ওনারা কি করছেন ওনারা মনে হয় নিজেরা জানেন না, অথবা ওনারা ইচ্ছা করে একটু নিউজে থাকার জন্য যে নেগেটিভ পাবলিসিটি ইজ ব্যাড পাবলিসিটি এটা চিন্তা করে হয়তো করেন, হয়তো এটাও তাদের মেন্টালিটি থাকতে পারে। কিন্তু আমরা মনে করি যে এই যে এনসিপির দরবেশ বাবা হচ্ছেন, এবং এই যে কিছুক্ষণ আগে আরেকটা প্রশ্নে আমরা যেটা বললাম যে নাহিদ সাহেবের পিএস 150 কোটি টাকা তার এগেনস্টে অ্যালিগেশন এসেছে, তো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে? আমরা এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু শুনেছি যে তাদেরকে বড় বড় ডোনেশন দেওয়া হয়। আমরা দেখলাম যে তারা ইফতার পার্টি করলেন শেরাটন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সো এই খরচগুলো কোথা থেকে আসছে? এটা কি তারা নিজেরা বহন করতে পারেন? তো এর আগে যেমন সার্জিস সাহেব একবার জবাব দিয়েছিলেন যে ওনার ফ্যামিলিতেই এত টাকা আছে যে এগুলো আসলে কোনো ব্যাপার না। তো এরকম এত বড় লোকজন যদি থাকেন ওখানে তাহলে তো খুব ভালো, তাহলে তো আসলে টাকা এইসব এদিক ওদিক করার দরকার নাই, দরবেশ ব্যাপারও দরকার নাই, যা আছে ওটা দিয়ে নির্বাচন করেন, করে চেষ্টা করেন যে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারেন নাকি। যদি ক্ষমতায় আসেন তাহলে ভালোভাবে দেশ শাসন করুন, আমরা তো কারোর এগেনস্টে না, আমরা সবার পক্ষে, যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।